সবাইকে আবার স্বাগতম আজকের পর্যায়বৃত্ত গতির দ্বিতীয় লেকচারে। তোমরা এর আগের লেকচারে একদমই পর্যায়বৃত্ত গতি সংক্রান্ত একদমই সিম্পল কিছু বেসিক জানছিলাম। পাশাপাশি পর্যায়বৃত্ত গতি কত প্রকারের হয়, বৃত্তাকার গতি, সরলরৈখিক গতি, তারপরে কি আবার হচ্ছে উপবৃত্তাকার গতি, সেই উদাহরণগুলো আমরা দেখছিলাম। যার মধ্যে দেখছিলাম যে সরলরৈখিক গতি যেটা আছে, সেই সরলরৈখিক পর্যায়বৃত্ত গতিটাই কি মূলত আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। SHM বা সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দিত গতি বা সরল দোলন গতি যেটাকে বলা হয়। আমরা কি দেখছিলাম? সরল ছন্দিত স্পন্দন গতি, যেটাকে শর্টকাটে আবার কি বলা হয়? SHM। এটা দেখছিলাম। এটা আমাদের মেইন যে কথাটা ছিল কি, এটা সরলরৈখিক। যেমন আমাদের যদি এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা হয়, একটা যদি সাম্যাবস্থা হয়, একটা যে বিন্দু বা কণা সাম্যাবস্থায় ছিল, সেই সাম্যাবস্থা থেকে যদি আমি এটাকে সরাইয়া x দূরত্বে নিয়ে যাই, সেই সময় এর ভিতরে একটা কি বল উৎপন্ন হয়? প্রত্যয়নী বল উৎপন্ন হয়। যে বলটা কাজ করে কোন দিকে? এই দিকে কাজ করে বিপরীত দিকে কাজ করে এটাকে উল্টা দিকে আবার এর সাম্যাবস্থায় নিয়ে আসতে চেষ্টা করে। এইটার নাম কি? সাম্যাবস্থা। তারপরে আবার এই যে বলটার প্রভাবের ফলে এই বিন্দুটা এখানে আসলো, এই প্রভাবে আবার এটা কোন দিকে এসে পড়ে? একটা বেগ ভিতরে কাজ করে, তার ফলে এই দিকে এসে পড়ে, সেই পরবর্তীতে আবার এটাকে সাম্যাবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। যেটা তোমরা নর্মালি কি হিসাবে দেখছিলা? একটা স্প্রিং হিসাবে দেখছিলা। যে স্প্রিংটা যদি স্বাভাবিক অবস্থায় এমন থাকে, আমি বল প্রয়োগ করে সামনে নিলাম, ফলে কি হইলো? স্প্রিংটা এইখানে চলে গেল। এইখানে চলে যাওয়ার পর এর মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে, যে বলটা একে কি পিছন দিকে ব্যাক করার চেষ্টা করতেছে। সেই ব্যাক করার ফলে সেই ব্যাগের প্রভাবে এটা তো এই অবস্থায় আসার পরে আরো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে এই একটা অবস্থা প্রাপ্ত হয়। তার মানে কি আর একটু ভিতরে সংকুচিত হয়। সেই সংকুচিতের অবস্থায় আবার কি একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়। সেই প্রত্যয়নী বলের প্রভাবে আবার এই অবস্থা যায়। যার মানে কি স্প্রিংটা কেমন এইভাবে এরকম কি স্প্রিংটা কি মানে ছোট বড় হতে থাকে। আমরা নর্মালি যেটা এখানে দেখতেছি। আর এখান থেকে আমরা গতদিন কি বলছিলাম, যে গত লেকচারে বলছিলাম এইখানে যে বলটা কাজ করছে সেই বলটা সমানুপাতিক এক্স, কিন্তু এটা কি কেমন দিকে? মাইনাস। যে বলের যেই দিকে বল কাজ করে সরণটা হয় কি তার বিপরীত দিক। এইখান থেকে আমরা বের করছিলাম যে এফ সমান সমান মাইনাস কে এক্স। এফ সমান সমান কি বের করছিলাম? মাইনাস কে এক্স। এফ সমান সমান মাইনাস কে এক্স আমরা কি আবার আরেক দিকে বের করছিলাম কি? আরেক দিকে বের করছিলাম যে এফ ইকুয়াল টু, এখানে যদি দেখি এম এ মাইনাস কে এক্স। এইখানে দেখতেছিলাম কি এ সমান সমান মাইনাস কে বাই এম এক্স। এইটাকে আমরা কি ধরে রাখছিলাম আমাদের বেস হিসাবে। আমরা তারপরে আবার একটা হিসাব করছিলাম, যেই হিসাবটা মেইনলি আবারও আমরা করব এখনই। যে এইখানে এই যে সরলরেখিত যেই ছন্দিত গতিটা আছে, এই গতিটাকে আমরা কিভাবে চিন্তা করছিলাম? যে একটা ললিপপকে আমরা কি বৃত্তাকার পথে ঘুরাইছিলাম, মনে আছে আশা করি তোমাদের সবাই। তোমরা যদি এর আগের ভিডিওটা লেকচারটা না দেখে থাকো অবশ্যই দেখে নিবে, কারণ আজকে যেহেতু আমরা টোটাল লেকচারটা কি একদম ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। আর ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করার জন্য, ম্যাথমেটিক্যাল বিষয়গুলোকে আলোচনা করার জন্য এই সূত্রগুলোকে একদম ভিত্তি থেকে জানতে হবে, যে সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রগুলো কিভাবে ইমপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সবকিছু আমাদের ভালো করে জানতে হবে। আমরা কি দেখছিলাম? যে একটা এই যে বৃত্তাকার পথে আমরা একটা ললিপপকে ঘোরাচ্ছিলাম, যার ফলে একটা পর্দার মধ্যে ললিপপের ছায়া এখানে ছিল প্রথমে, তারপর সেই ছায়া উপরে উঠলো সর্বোচ্চ উচ্চতা যখন এখানে এটা থাকে, তারপর সেটা আবার নিচে নামলো, সেই নিচে নামা থেকে আবার এখানে আসলো, যখন কি এই ললিপপটা ঘুরে ঘুরে এখানে আসে, তারপরে এখান থেকে যখন এখানে আসে আবার ছায়াটাই সাম্য অবস্থায় ফিরে আসে। তোমরা আশা করি মনে আছে যে এই বরাবর উপরে উঠে, প্রথমে উপরে উঠে নিচে নামে আবার এখানে আসে। যেটা আমরা কি ছায়াটাকে দেখি এইভাবে উপরে নিচে হচ্ছিল। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম? যে ললিপপটাকে এই জায়গায় আমরা একটা এই থিটা ধরছিলাম, তারপরে এই উচ্চতাটাকে আমরা একটা এক্স ধরছিলাম, তারপরে এইটাকে বিস্তারকে এ। এইভাবে আমরা কি করছিলাম? যে এইখান থেকে একটা সমীকরণ বানাইছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণ অনেক, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। যেখানে আমরা বলছিলাম যে এইখানে যদি এই থিটাটা এমন হয় যে প্রথম থেকে একটা থিটা নিয়েছিল যেটা কি ল্যামডা,
ও ল্যামডা না, ডেল্টা, ছোট একটা ডেল্টা পরিমাণ ছিল, তারপরে আরো এক্সট্রা ওমেগা টি পরিমাণ। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ টি সময় পরে ওইটাকে ওই পর্যায়ে চলে গেছে। তার মানে এখানে আমাদের থিটাটা ছিল ওমেগা টি প্লাস কি ডেল্টা, ওমেগা টি প্লাস কি ডেল্টা। তাহলে থিটাটার পরিবর্তে আমরা কি লিখছিলাম? ওমেগা টি প্লাস ডেল্টা। এই বিষয়টাই আমাদের কি ছিল, এইটাই যেহেতু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে এই যে এই ছায়াটার বিভিন্ন অবস্থান আমরা বর্ণনা করতেছিলাম, যে আমাদের মূল বিন্দুটা ছিল 0 পয়েন্ট, আর এইটা ছিল উপরে a প্লাস এ, নিচে ছিল মাইনাস এ। তার মানে এখন বিভিন্ন সময়ে যদি টাইমের মান t এর মান 2 দেওয়া হয়, 3 দেওয়া হয়, 4 দেওয়া হয়, 5 দেওয়া হয়, তাহলে বিভিন্ন সময়ে এক্সটা কি, বিভিন্ন অবস্থানে এক্সটা কি নির্দেশ করতেছে? সাম্যাবস্থা থেকে ওই ছায়াটা কত দূরত্বে আছে। ছায়াটাই আমরা ধরে নেব কি একটা সরল ছন্দিত গতি, যে ছায়াটাই যদি আমাদের একটা কণা হয়, যে কণাটা এইভাবে এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে, সেই কাঁপার গতিটাই কেমন আমাদের, যে সরল ছন্দিত স্পন্দন গতিতে ওই কণাটা কাঁপতেছে। সেই কণার বিভিন্ন অবস্থান আমরা নির্ণয় করতে পারতেছিলাম কি এই সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্রটা কি আমাদের কি বলা হবে, বা এই সমীকরণটা কি আমাদের কি বলা হবে, যে এই সরল ছন্দিত স্পন্দন গতির রত, সরল সন্দিত স্পন্দন গতিরত কোনো কণার অবস্থান নির্ণয়ের এই সমীকরণটা আছে, সেইটাই এই সমীকরণ। আমরা এইখান থেকে আরো একটু ডিটেইলস যাব। গতদিন এর পরেও আমরা অনেক কিছু আলোচনা করছিলাম, তাও আবার সেই বিষয়গুলোকে আবার আমরা আনতেছি। আবার আনার পরে আমরা আস্তে আস্তে এই বিষয়টাকে আরো এক্সপ্লেন করার চেষ্টা করব, আরো বোঝার চেষ্টা করব। যে x সমান সমান আমরা কি দেখছিলাম? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তারপরে আমরা বলছিলাম এইটা যেহেতু সরণ নির্ণয়ের যে সমীকরণ, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি dx dt, তাহলে কি এটা কি আসবে? বেগ নির্ণয়ের সমীকরণ আসবে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কি দেখছিলাম? a ওমেগা সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ডিফারেন্সিয়েশনের যে রুলটা মানে ইউজ হয়েছে, যে সাকসেসিভ বা প্রোগ্রেসিভ যে ডিফারেন্সিয়েশনটা আছে, যে এখানে দেখো সাইন ওমেগা টিটা আছে, সেই ওমেগা টির এইখানে ওমেগা টি আছে, কিন্তু আমরা প্রথমে কাকে ডিফারেন্সিয়েট করব? সাইন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আসছে কজ। তারপরে আমরা যাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম, এই পুরোটা কি আসলে টি না, যেহেতু এখানে কি ওমেগা টি, তাহলে ওমেগা টি কে আবার ডিফারেন্সিয়েট করলে তাহলে আরেকটা ওমেগা, সেই ওমেগাটা আমি সামনে লিখছি। আশা করি তোমরা এই ডিফারেন্সিয়েশনের রুলটা জানো, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা। এখন তাই এটা কিসের সমীকরণ পাইছিলাম আমরা? বেগের সমীকরণ। এখন আমরা কি যদি ত্বরণ নির্ণয় করতে যাই, ত্বরণ নির্ণয় করতে গেলে সেটাকে আবার এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে ডিভি কে আবার প্রকাশ করা যায় ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। মানে এই সরণকেই কয়বার ডিফারেন্সিয়েট করা? দুইবার ডিফারেন্সিয়েট করা। সরণকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি, তাহলেই কি পাওয়া যায়? তাহলেই ত্বরণ পাওয়া যায়। সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। সেইটা যদি ডিফারেন্সিয়েট করি, তারপর এইটা ডিফারেন্সিয়েট করব, এ ওমেগা কস কে করলে হয় সাইন, খাইলে শুধু কি সাইন না মাইনাস সাইন, তা মাইনাস সাইন, আর এই যে এই ওমেগাটাকে আবার ডিফারেন্সিয়েট করার ফলে আরো একটা ওমেগা আসলো, এ ওমেগা স্কয়ার। তোমরা আশা করি এই জিনিসটা তোমরা দেখছিলা যে কিভাবে হইতো। আর এরপরে আমরা কি যে আরো বের করছিলাম, যে এই ভি এর যদি সর্বোচ্চ মান বের করি, ভি ম্যাক্স, কি ম্যাক্স? ভি ম্যাক্স। ভি ম্যাক্সটা আমরা কি দেখছিলাম? এইটার মান যদি 1 হয়ে যায় তাহলে ভি ম্যাক্সটা আসতেছে, আর এইটার মান যদি 1 হয়ে যায় তাহলে কি এ ম্যাক্স আসে। তো এইটার মান, কজের মান কখন 1 আসে? কজ কত ডিগ্রির মান 1? কজ 0 ডিগ্রির মান 1। তাহলে এই যে এখানে কত আসতো? এ ওমেগা। তাহলে কজ 0 ডিগ্রি কোন অবস্থায় ছিল আমাদের কি মনে আছে কিছুটা? কজ 0 ডিগ্রি কোন অবস্থায় ছিল? আমরা যদি চিত্রটা আবার দেখি, যে এই যে এইখানে বিন্দুটা ছিল, তার থেকে উপরের দিকে গেল, তারপরে যে আবার নিচের দিকে আসলো। এইখানে যখন ছিল তখন যে এই বৃত্তটা ছিল, এই বৃত্তর এই বরাবর ছিল, তার মানে কি এই সাম্যাবস্থায় থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এই যে এই উচ্চতায় থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে কি এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে কত? থিটা 90 ডিগ্রি। আর সাম্যাবস্থায় কত? থিটা 0 ডিগ্রি। তার মানে ভি ম্যাক্সটা কোথায় পাওয়া যায় আমরা যদি দেখি,
কোথায় পাওয়া যায় তোমরা বলো, যে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় এই বিষয়গুলো খুবই এমসিকিউ আসে cos 0 ডিগ্রি মান। আর এ ম্যাক্সটা কি ছিল, এ ম্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ ওমেগা স্কয়ার। এটার মান কত কখন, সাইন 90 ডিগ্রির মান কত আসে, 1 আসে। সাইন 90 ডিগ্রি কোথায় হয়, সর্বোচ্চ বিস্তারে। তাইলে এ ম্যাক্সটা কখন কাজ করবে, সর্বোচ্চ বিস্তারে। এইখানে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই এখানে তো মাইনাস আছে, মাইনাস আবার সর্বোচ্চ, এই ম্যাক্স কি হবে, তাহলে এটা পজিটিভ মানটা সর্বোচ্চ হবে না। আসলে ব্যাপারটা হইলো মানের দিক দিয়ে আমরা চিন্তা করব যে ত্বরণের মানটা কি। এই মাইনাস কিন্তু ত্বরণের মানটাকে নির্দেশ করতেছে না, এই মাইনাসটা জাস্ট ত্বরণের দিকটাকে নির্দেশ করতেছে, যে আমি সরণটা যেদিকে ঘটাইছি তার বিপরীত দিকে ত্বরণটা কাজ করতেছে। এই কয়েকটা বিষয় তোমাদের মাথায় একদম আত্মস্থ করে রাখতে হবে। এমনকি আমরা যখন কোশ্চেনগুলো সলভ করব তখনও এই বিষয়গুলো বারবার বারবার আসবে। এখন আমরা আরো একটা কাজ করছিলাম, তোমাদের আশা করি মনে আছে, যে এই দুইটা বিষয় আশা করি যদি তোমরা লিখে নাও। তো এখন এইখান থেকে আমরা কি করছিলাম, এই ত্বরণের এ ফাংশনটা থেকে আমরা এই ওমেগা স্কয়ার মাইনাস, এই যে মাইনাসটাকে সামনে রাখলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি তুমি এখানে দেখো, দেখতে পাচ্ছ কি হিসাবে আছে, এক্স হিসাবে আছে, দেখা যাচ্ছে এক্স। এক্সটা কি, সরণ। আমরা কি বলছিলাম, এই যে এই দুইটার মধ্যে এখন কি করতে, কানেকশন খুঁজতে। দেখো এ এর জায়গায় এ আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে, এক্স এর জায়গায় এক্স আছে, আর এই যে কে বাই এম, কে বাই এম, কে বাই এম এর জায়গায় ওমেগা স্কয়ার আছে। ভাই এই কে কই থেকে আসলো, এম কই থেকে আসলো, সেটা আমরা বলতেছি, যে কে কি জিনিস, এম কি জিনিস, সেটা আমরা বলতেছি। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এটা জাস্ট একটা সম্পর্ক, এটা কি একটা সম্পর্ক। যেখানে যেখানে তোমরা খুব ভালো করে মনে রাখবা, যে ওমেগাটা আমরা কি দেখছিলাম, কৌণিক বেগ। এটার আরো একটা নাম আছে, এটা শুধুমাত্র এই তরঙ্গ চ্যাপ্টার বা এই পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের জন্যই, যে কৌণিক কৌণিক কম্পাঙ্ক। কি, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, দুইটা নামই চলবে, নরমাল কম্পাঙ্ক না কিন্তু, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তোমরা জানো তো আবার আশা করি, যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ভাগ টি, এটাও তোমরা জানো। এখন এই কে কি, এই এম কি, এটা নিয়ে আমরা একটু যদি হালকা একটু যদি আলোচনা করি, একটু বেশি না, কারণ আমরা কোশ্চেনের দিকে যাব। কোশ্চেনগুলো যখন তোমরা সলভ করা শুরু করবা তখন সব কিছু একদম পানির মতো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এইটা যদি ব্যাপারটা এমন হয় যে আমি একটা স্প্রিংকে ঝুলাই দিছি একটা এম ভরের বস্তু দিয়ে, তার মানে এই যে নিচে যে বলটা কাজ করতেছে, যে বলটা নিচে টেনে নিয়ে আসতেছে, এই বলের ফলে একটা কি হচ্ছে, সরণ তৈরি হচ্ছে। এই বলটা টেনে নিয়ে আসতেছে, এই সরণ ঘটার পরে এই বস্তুটা যখন এইখানে আসবে, তারপরে একটা কি পিছন দিকে আবার কি পাবে, একটা প্রত্যায়নী বল পাবে। সেই বল আর এই বল দুইটা কি সেম বল হবে না, দিকটা ভিন্ন। যে এই বলটা চাইবে কি উপরের দিকে নিয়ে যেতে, দিকটা ভিন্ন কিন্তু পরিমাণটা সেম। ওই বলের মানটা কি এম এ পরিমাণ না, যে এই যে এম ভর ঝুলে দেওয়ার ফলে ওটা নিচে আসলো, নিচে নেমে আসলো। এখন এখানে ভাই জি কাজ করতেছে না কাজ করতেছে না, এই সব বিষয়ে পরে, এই সব বিষয়ে আমরা এখন চিন্তা করবো না। কিন্তু আমরা কি দেখতেছি, এম এ, যে এম ভরের ফলে নিচে নেমে আসলো, তাহলে এই এটা সমান সমান কি, কে ভাগে। এই কেটা কি ভাই, কেটা হচ্ছে এই যে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক। এই কে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাইলে ভাই কে কি সব কিছুতে পাওয়া যাবে, যে আরো অন্যান্য যে গতিগুলো দেখবো, সেই যে সরল দোলকের মতো আমরা যে একটা গতি দেখবো সরল রৈখিক, সেটার মধ্যে পাবো? এটা নিয়ে আমরা আস্তে আস্তে একটু একটু করে ডিটেইলস আলোচনা করবো। আমি জাস্ট একটা ধারণা দিলাম, আচ্ছা কি এটাকেও তোমাদের এখন চেনা চেনা লাগতেছে আশা করি। এখন আমরা যাবো যে এই বিষয়টার দিকে, সেটা এখন আমরা কোয়েশ্চেন সলভের দিকে যাব। তাইলে আমরা আশা করি একে একে তোমাদের সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। যার আগে আমাদের শুধু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, কয়েকটা বিষয়, যে কোয়েশ্চেন সলভ করা শুরু করার আগে আমরা আবারও দেখি, যে হচ্ছে কোনো একটা যেই মানে সরল সন্ধিত কণার গতি যেটা আছে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এইখানে অনেক কোয়েশ্চেনে তোমরা দেখবা x এর পরিবর্তে কি লেখা আছে, y = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। কোনো প্রবলেম আছে কি আদৌ?
আসলে কোনো প্রবলেম নেই, কারণ এই জায়গায় এক্স দ্বারা বোঝাচ্ছে যে এক্স অক্ষের দিকে, ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষের দিকে। স্মরণ ঘটতেছে, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। স্মরণ ঘটতেছে, এটা আমাদের মেইন ফ্যাক্টর। এখন আমরা ওই যে আমরা ধরে নিছিলাম লজেন্সটাকে, ওই যে ওই দিকে ওই দিক বরাবর, এই যে এইভাবে ধরে নিছিলাম, এই যে এই দিক বরাবর আমরা উচ্চতা ধরে নিয়েছিলাম এক্স, সেইখানে এই সমীকরণে ওয়াই ধরে নেওয়া হয়েছে। এটা খুব বড় কোনো বিষয় না, ইস্যু না। এখন আবার কিছু কিছু বিষয় লেখা থাকবে যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস। তখন আবার অনেকের মাথার মধ্যে খেলে যে হচ্ছে এই কসটাকে তো আমার ঝামেলা হয়ে গেল, কসটাকে তো ইয়া করা লাগবে, সাইন করা লাগবে। কসকে সাইন করা আসলে কোনো টাফ বিষয় না, কসকে সাইন করা খুবই সিম্পল বিষয়। কিন্তু তোমার আগে বুঝতে হবে আদৌ কি কসকে সাইন করা লাগবে কি লাগবে না। ভালো করে শোনো, আদৌ কি কসকে সাইন করা লাগবে কি লাগবে না, এটা আসল ফ্যাক্টর। যে কসকে সাইন করে আসলে লাভটা কি হচ্ছে। কসকে সাইন করে এই রূপটা কি হয়ে যাবে, দেখো তোমরা কিভাবে কসকে সাইন করবা। তোমরা যদি আগে থেকে দেখে রাখো, সাইন সামথিং থিটাই, দেখো কস থিটা ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 2 প্লাস থিটা। এই ফরম্যাটটা তোমরা মনে রাখবা। যদি না বুঝে এই ফরম্যাটটা কই থেকে আসলো, তোমরা 9-10 যে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পার্টটা আছে সেই পার্টটা দেখো। যে ব্যাপারটা এরকম যে তুমি যদি কস মনে করো 30 ডিগ্রির মান নির্ণয় করতেছো, কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই ক্ষেত্রে একটা হচ্ছে উচ্চতা কাজ করতেছে, একটা হচ্ছে ভূমি কাজ করতেছে, একটা উচ্চতা কাজ করতেছে, একটা অধিভুজ কাজ করতেছে। এখন কি বলতেছে যে এই সূত্রটা কি বলতেছে, সাইন পাই বাই 2 প্লাস কত, এই যে এই থিটা, এই থিটাটা যদি আমি, থিটাটা তো আছে, থিটাটা তো 30 ডিগ্রি আছে, প্লাস আমি কি পাই বাই 2 করে দিলাম। পাই বাই 2 মানে কি মোটামুটি আলোখানি ঘুরে আসলো। সেটাকে যদি আমি এই দিক থেকেও চিন্তা করি, তাও কিন্তু 30 ডিগ্রি আছে। এখন আমার নির্ণয় করা লাগতেছে কি, সাইন পাই বাই 2 প্লাস 30 ডিগ্রি। এখন এটাকে যদি আমি এইভাবেও নির্ণয় করি, দেখো সাগরে লবণ অনেক, মানে লম্ব অনেক, এই দুইটা মানের তোমার ভাগফল যেটা আসবে, সেই দুইটা ভাগফল কি এই যে এই পাশে যা আসবে সেটা তো সেম। কারণ দেখো এইখানে যে উচ্চতাটা কাজ করতেছে, এখানে যে হাইটটা, এইখানেও সেই হাইট, কারণ এদিকেও 30 ডিগ্রি এদিকেও 30 ডিগ্রি, এখানে যে অতিভুজ এখানেও দুইটা অতিভুজ সেম। তাহলে কি এই দুইটা ত্রিভুজের অনুপাত আর এই অনুপাতটা কি দুইটা সেম হবে না, দুইটা সমান হবে। যদি তাও আমি মনে হয় যে খুব অনেকে এই বিষয়টা বুঝতে পারে না, আরো যা বুঝতেছিলা আরো কমপ্লেক্স হয়ে গেল। কিন্তু আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে যদি তাও না বুঝো তোমরা হচ্ছে ক্লাস এই 9-10 হায়ার ম্যাথের বইটা বের করে দেখো, একদম সিম্পল। আর তাও যদি না পারো কোনো কিছু দরকার নেই, এটা মনে রাখবা জাস্ট। আশা করি বুঝতে পারছো। যাই হোক, দেখো তাহলে এটাকে কি করা যায়, এইটাকে কস থেকে কস ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস পাই বাই 2, এই দেখো পাই বাই 2 প্লাস করে দিছি। ও সরি, এই কস তো কসই রেখে দিছি, কি হইলো এটা, সাইন এ সাইন ওমেগা টি। দেখো এটার থেকে কি হয়ে গেল, এটা কনভার্ট হয়ে গেল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের আসলে কি কনভার্ট করাই লাগবে না, কারণ এইটা একটা কি ফাংশন। আর তুমি জানো যে এইটা স্মরণের ফাংশন। স্মরণের ফাংশন যাই হোক না কেন, স্মরণের ফাংশন যদি এইভাবে না থাকে এক্স স্কোয়ার 2x প্লাস 3 এইভাবেও যদি থাকে, সেটাকে ডিফারেন্সিয়েট করলেই বেগের ফাংশন আসে। আর বেগের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলেই কিসের ফাংশন আসে, যে হচ্ছে ত্বরণের ফাংশন আসে। তাহলে আমার তো জাস্ট ডিফারেন্সিয়েট করা লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। যদি এইটা দিয়ে বলে বেগ নির্ণয় করো বা ত্বরণ নির্ণয় করো, তাহলে জাস্ট কি করব, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। কোন সাইন আছে না ট্যান আছে না দেখার আমার দরকার নেই, জাস্ট চেঞ্জ করলে হলো। কিন্তু কোন ক্ষেত্রে চেঞ্জ করতে হবে ওই টাইপেরও আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। কোন ক্ষেত্রে বোঝা যাচ্ছে দুইটা হচ্ছে দেওয়া থাকে, দুইটা সমীকরণ, দুইটা সমীকরণের মধ্যে দশাগত পার্থক্য চায়। ভাই দশাগত পার্থক্য আবার কি, কোশ্চেনে দেখবো, সমস্যা নেই। এখন দশাগত পার্থক্য চায়, সেই ক্ষেত্রে যে তোমার হচ্ছে এই বিষয়গুলোকে ইউজ করা লাগবে, যে কজের থেকে সাইনে কনভার্ট করাটা শেখা লাগবে। যাই হোক, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা একদম চোখ বন্ধ করে কোয়েশ্চেন সলভ করা শুরু করবো। আমরা মেইনলি প্রথমে এইচএসসি টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করব। যে একটা কোয়েশ্চেন খুব বেশি আসছে, এটা এইচএসসিতেও প্লাস অ্যাডমিশনেও, একটি বস্তু কণার সরল সন্ধিত গতির সমীকরণ। আগে লিখবা একটি বস্তু কণার সরল সন্ধিত গতির, মানে SHM এর সমীকরণ। সমীকরণটা দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 10 sin 6 pi t plus pi by 3 plus
π/3। 1 নাম্বার কথা প্রশ্নটা হচ্ছে এর এই কণাটার বিস্তার ইকুয়াল টু হোয়াট। 2 নাম্বার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক কত। 3 নাম্বার শুধু কম্পাঙ্ক কত, শুধু কম্পাঙ্ক কত। 4 নাম্বার এর 3 সেকেন্ডে বেগ কত। 5 নাম্বার এর 3 সেকেন্ডে ত্বরণ কত। 6 নাম্বার এর সর্বোচ্চ বেগ কত। 7 নাম্বার এর সর্বোচ্চ ত্বরণ কত। মোটামুটি তোমাদের যেই টাইপের কোয়েশ্চেনগুলো আছে এর মধ্যে আসবে। এর পাশাপাশি এই জায়গায় একটা আসতে পারে পর্যায়কাল কত। এটা কিন্তু খুব কঠিন কিছু না, এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা আচ্ছা এই জিনিসটা আমরা যেটা বললাম এখানে এই সাইনটা দিয়ে তো কোয়েশ্চেন আসছিল, কিন্তু সাইন বাদে কি কজ দিয়েও কি আসতে পারে সেটা আমরা আপাতত দেখতেছি না, যেহেতু তোমরা একদম প্রথম কোয়েশ্চেন করতেছো। সেই প্রথম কোয়েশ্চেন আমরা সলভ করা শিখবো যে কিভাবে। প্রথম কথা কি, এর বিস্তার কত। আমরা এই সমীকরণটাকে লিখবো এক জায়গায় x ইজ ইকুয়াল টু 10 sin 6πt প্লাস π/3। আশা করি তোমরা দেখতে পারতেছো x 10 এটা লিখলাম। আর নিচে লিখবো আমাদের জানা সমীকরণটা কি, a sin ω/t প্লাস π/3। এখন কিছু না, এখন খালি জাস্ট তোমার তুলনা করতে হবে। বিস্তার, বিস্তার কি ভাই, এই যে তুমি লিখবে তুলনা করে এই যে HM এর সরল সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাও, বিস্তার a সমান সমান 10। এটা কি মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া নাই, সেজন্য জাস্ট কি লিখবা, জাস্ট একটা একক লিখে দিবা, একক। তারপরে কি লেখা আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক চাইছে। তার মানে 2 নাম্বার কোশ্চেনটা এটা গেল কয় নাম্বার, 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা দিয়ে। তুমি এখানে তুলনা করে দেখতেছো ওমেগা ইজ ইকুয়াল টু 6 পাই, ওমেগা ইজ ইকুয়াল টু কত পাই, 6 পাই। তাহলে এটাই কি অ্যান্সার। এখন ভাই এই কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের কি কোনো ইয়া আছে, যে একক আছে? অবশ্যই আছে। তোমরা শিখছিলা কৌণিক বেগ রেডিয়ান সেকেন্ড ইনভার্স। কোথায় শিখছো, গতিবিদ্যা চ্যাপ্টারে কৌণিক মানে যে অংশটা আছে সেই অংশটা দিয়ে তোমরা শিখছিলা। পাই ইকুয়াল ওমেগা ইজ ইকুয়াল টু 6 পাই রেডিয়ান সেকেন্ড ইনভার্স। এরপরে এই জিনিসটাই কি আবার কৌণিক কম্পাঙ্ক, এইটা একটু মুখস্থ রাখবা ভাই। ফিজিক্সে ভাই সব কিছুই মানে যে বুঝা বুঝা করা লাগবে তা কিন্তু না, কিছু কিছু জিনিস মনেও রাখা লাগবে। এই সকল বিষয় যদি মনে না রাখতে পারো যে হচ্ছে তাইলে সমস্যা। অনেকে আবার মানে বলে যে ভাই আমার তো অনেক ট্যালেন্ট, অনেক মেধা, অনেক ব্যাপার স্যাপার, আমি ভাই সব বুঝতে পারি, সব বুঝাইতেও পারি মানুষকে, কিন্তু কোনো কিছু মনে রাখতে পারি না। তাহলে তার মেধার আসলে কি নাই, দাম নাই। কথা বুঝলা? এখন মানে কারণ দাম নাই কি জন্য, তুমি হচ্ছে সব বুঝো, সব বুঝাইতে পারো, সব করতে পারো, কিন্তু পরীক্ষার হলে যে মনে করে অ্যান্সারটা লিখতে পারবা না, তাইলে তোমার মেধার আর কি দাম থাকবে, সেটা তো বুঝাই লাগবে আশা করি। যাই হোক, এখন এখন তোমরা হচ্ছে এই কম্পাঙ্ক বুঝলাম, পর্যায়কালও বুঝলাম, নাকি বুঝাইনি? বুঝাইনি এখনো। দেখো 3 নাম্বার, আগে পর্যায়কালটা দেখি। ওমেগা ইজ ইকুয়াল টু তোমরা জানো 2π/t। এই সকল বিষয়গুলোই তো মাথায় রিকল করতে হবে। রিকল যদি না করতে পারো যে কই থেকে কি আসলো, তাহলে তো সেই মেধার দাম নাই রে ভাই। দেখো তাহলে তোমার লাগবে কি, t ইজ ইকুয়াল টু 2π/ω, 2π ভাগ কয় পাই, 6 পাই। বুঝতেছো কিছু, 2π ভাগ 6 পাই, তাহলে পাই পাই কাটা 1/3 সেকেন্ড। বোঝা গেছে? তারপর আবার কি জানো, t ইজ ইকুয়াল টু 1/f বা f ইজ ইকুয়াল টু 1/t। তাহলে 1/t মানে 1/3 সেকেন্ড। বোঝা গেছে? একদম সিম্পল। কিন্তু কম্পাঙ্ক বের হলো, এটা কি, এটা নরমাল কম্পাঙ্ক, এইটা হচ্ছে নরমাল কম্পাঙ্ক। নরমাল কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করে, f দিয়ে। আর কৌণিক কম্পাঙ্ক কি দিয়ে, ওমেগা দিয়ে। এই দুইটা জিনিসের মধ্যে প্যাচ লাগাইলে কিন্তু হইছে কাম।
কোনো কোনো লাভ নেই এত পড়ালেখা করার, এত কিছু মনে রাখে কোনো লাভ নেই। এই দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না, সব কিছু একদম ক্লিয়ারলি মনে রাখা লাগবে যে কোনটা কি জিনিস। এরপরে এর 3 সেকেন্ডে বেগ কত? ভাই এখানে 3 সেকেন্ডে বেগ কিভাবে বের করবো? এর মধ্যে বসাই দিব? এর মধ্যে বসায় ডিফারেন্সিয়েট করব নাকি কি বলো? না, আগে কি ডিফারেন্সিয়েট করে বেগের সমীকরণ আনতে হবে। ভাই মুখস্থ আছে আমার, না মুখস্থ থাক, তোমার সমস্যা নেই, তোমার ডিফারেন্সিয়েট করে অঙ্কের মধ্যে দেখাই দিতে হবে যে এইভাবে আসলো। কথা বোঝা গেছে? যে ডিফারেন্সিয়েট করে দেখাই দিয়ে তার মধ্যে মানটা ইনপুট করবো। তাহলে আমরা করি যে কয় নাম্বার? 4 নাম্বার। ডিফারেন্সিয়েট করলাম, ভি বেগের সমীকরণ ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি, ডিটি ডিফারেন্সিয়েট করলে 10 ইন্টু 6 পাই, সাইন এক ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় কস পাই টি প্লাস পাই বাই 3। বুঝা গেছে? তো 10 6 দশে 60 পাই কস 6 পাই টি প্লাস পাই বাই 3। এইটা কোয়েশ্চেন এমনও করতে পারতো যে বেগের সমীকরণ এটা বলে দিতা। আমি বলছি কি 3 সেকেন্ডে বেগ কত, 3 সেকেন্ডে বেগ কত, তাহলে ভি লিখবা সুন্দর করে, টি সমান টি সাবস্ক্রাইব equal to 3 equal to 60 পাই 6 পাই 3 প্লাস পাই বাই 3। তোমাদের সবার হাত ক্যালকুলেটর আছে, মাথায় বুদ্ধি আছে, ক্যালকুলেটরের মধ্যে মান বসায় এটার অ্যানসারটা বের করবা, বের করার হাতের মধ্যে কলম আছে, কলম দিয়ে খাতার মধ্যে পেজের মধ্যে লিখে ফেলাইবা। তারপরে কি এর ত্বরণ কত, তাহলে ত্বরণ করি, সমস্যা কি? আবার ত্বরণের সমীকরণটা এটা ডিফারেন্সিয়েট করে যে পাইলাম এখানে যে এই বিষয়টা কি, যে আবার ডিফারেন্সিয়েট করি, এটা কি ছিল? ভি। তাহলে ত্বরণ এ সমান সমান ডিভি ডিটি, ডিভি ডিটি মানে কি ডি ডিটি স্কয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখতেছি 10, 6 পাই তো আছেই, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতেছি কিন্তু 6 পাই তো আছেই, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় খালি সাইন না মাইনাস সাইন? মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, তারপরে 6 পাই টি প্লাস পাই বাই 3। আর এই যে এই 6 পাইটা আবার এখানে এসে পড়লো, এই যে কি হয়ে গেল? স্কয়ার হয়ে গেল। তাহলে মাইনাস 10 ইন্টু 6 6 36 36 সাইন 6 পাই প্লাস পাই বাই 3। এটা কিসের বের হইলো? যে কোনো সময়। তারপরে কি এখন টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, মাইনাস 10 ইন্টু 36 পাই ইন্টু সাইন 6 পাই ইন্টু 3 প্লাস পাই বাই 3। এইভাবে তোমাদের আবার কি আছে, হাতের মধ্যে ক্যালকুলেটর আছে, মাথার মধ্যে বুদ্ধি আছে, এটাকে কি করে ফেলাইবা? সলভ করে ফেলাই মানটা বসাই দিবা, বাক্সটাকে বন্দি করে ফেলাইবা। এখন সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ ত্বরণ কত? খুব কঠিন জিনিস নাকি? খুব কঠিন নাকি? সর্বোচ্চ বেগের ক্ষেত্রে খালি এই পার্টটা কি হয়ে যায়? গায়েব হয়ে যায়। গায়েব হয়ে গেলে কি হয়? তাহলে এটাকে সর্বোচ্চ বেগের তোমরা সূত্রটা দেখছিলা, আমি আর দেখাতে চাচ্ছি না, ওমেগা এ নিজেরা একটু বের করে নিবা। এটা কি ভি মাক্স, তা ওমেগার মানটা কত? ওমেগার মান কত? 6 পাই। এর মান কত ভাই? 10, তো 6 দশে 60 পাই মিটার পার সেকেন্ড। তারপরে কি শেষ নাম্বার, এর সর্বোচ্চ ত্বরণ কত? এ মাক্স, মাক্স ইজ ইকুয়াল টু কত? ওমেগা স্কয়ারে মাইনাস ওমেগা স্কয়ারে, তা মাইনাস ওমেগা কত? 6 পাই স্কয়ার, তা মাইনাস 36 পাই ইন্টু 10 মাইনাস 360 পাই স্কয়ার। এই তো এইভাবে অ্যান্সারটা তোমরা বের করে নিবা, এইভাবে তোমরা কোশ্চেন সলভ করবে। আর মোটামুটি এর মধ্যে থেকেই যত ধরনের তোমাদের মানে সিম্পল বা যেটাকে বলা হয় ফর্মাল কোশ্চেন, যাকে বলা হয় কি ফর্মাল কোশ্চেন, যে এগুলো আসে যায় এই টাইপের, এই আসে যায় টাইপের কোশ্চেন মধ্যেই আছে। মাঝে মধ্যে আসে হচ্ছে ঝড় তুলে নিয়ে যায়, তো সেই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করব এখন। আরও কিছু স্পেশাল অঙ্ক থাকবে, সেগুলো আবার পরে সলভ করবো। যাই হোক, মধ্যে যেগুলো দেখলাম এগুলাই মেইনলি হচ্ছে ওই এসএসসি এমসিকিউ বা এইচএসসি গভয়ের মধ্যে থাকে, বা মনে করো হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে থাকে। আবার এমনকি এই যে এই লাস্টে যে তিনটা দেখলা, এই কয়েকদিনই তোমাদের হচ্ছে ওই যে রুয়েট কুয়েট এগুলাতে আসে। আরো বেশি কঠিন আসে, এগুলো আসছে আর কি। তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো বা টেস্ট পেপার খুলে দেখো, তাহলে দেখবা এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেক বেশি আসছে। এখন আমরা একটু স্পেশাল টাইপের কিছু অঙ্ক করার চেষ্টা করব, যেগুলো তোমাদের আরো এই সম্পর্কে ধারণাটাকে আরো বিল্ড আপ করবে, যে ব্যাপারটা আসলে কি,
আসলে বিষয়গুলো আমরা যতটুকু তোমাদের মাথায় ধারণা আছে তার চেয়ে আরো ধারণাটা ক্লিয়ার হওয়ার চেষ্টা হবে। এখনো আশা করি সবার মনোযোগ মাথার মধ্যেই আছে, মাথার বাহিরে যায়নি। দেখো একটু মাথা ঠান্ডা করে। আচ্ছা, এটা মুছাই দেয়, এটা রাখে কি লাভ আর। তাই হোক, এখন আমরা নতুন একটু থিওরি, একটা নতুন থিওরি, যে তোমরা কি দেখলা যে এ ইজ ইকুয়াল টু কি ছিল, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ব্যাপারটা এরকম না? এইটাকে এটাকে কি লেখা যায়, ডিভি ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এইটাকে আরো একটু ক্লিয়ারলি দেখো, এটাকে আবার কি লেখা যায়, ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। লেখা যায় তো নাকি? মনে অনেক সন্দেহ শঙ্কা থাকলেও মেনে নাও, ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, দেখো 0। আচ্ছা, এটা কি একটা সমীকরণ লাগতেছে না? সুন্দর একটা সমীকরণ, যেই সমীকরণে ওমেগা আছে, ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, যে সমীকরণে একটা এক্স আছে, আর এক্স কেমন আকারে আছে, ব্যবকলনীয় আকারে আছে বা ডিফারেন্সিয়াল আকারে আছে, এইটাকে বলা হবে, তোমরা একটু পুরো রূপ লেখলে, বা এস এইচ এম এর, ভাই এইচ এইচ এম কি সিম্পল হারমোনিক মোশন, কি সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি। এখন দাও এস এইচ এম এর ডিফারেনশিয়াল ইকুয়েশন, এসএইচএম এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। নরমাল ইকুয়েশনটা কি ছিল? নরমাল ইকুয়েশনটা ছিল x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝা গেছে? আর এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আসলে দেখলা? এখন আমরা যদি দেখি, একটা কোয়েশ্চেন আসছে আর কি একদম এই বিষয়টা থেকে, যে 4 বেশ কয়েকবার আসছে, ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস 100x ইজ ইকুয়াল টু 0। এইটা একটা এসএইচএম এর ডিফ সমীকরণ। এখন বলতেছে কি, কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট? 2 নাম্বার, কাঁচা কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু হোয়াট? 3 নাম্বার, আর কি পর্যায়কাল তো এর মধ্যে বের হয়ে যাবে। এই কটে থাকা বলতো। তুমি দেখতেছ এখানে আছে 4d এক্স স্কোয়ার ভাগ ডিটি স্কোয়ার প্লাস 100x। আর তুমি জানো যে কোনো জিনিসই সমীকরণ আকারে থাকলে সেটা মেইন সমীকরণের সাথে কি করা লাগে, তুলনা করা লাগে, ডিটি স্কোয়ার। আচ্ছা, এইখানে যদি তুমি দেখো যে এইখানের এই এক্সটা ছিল, মানে 4টা ছিল, এর সামনে কিছু ছিল, তার মানে এটাকে এই আকারে নিয়ে আসা লাগবে, এই আকারে দেখতে। তার মানে কি, এই 4টা রাখা যাবে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। ভাগ যদি এখানে 4 দিয়ে ভাগ হয়, এখানেও কত দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে। 0 দিয়ে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, ছোট্ট একটা 0 হয় নাকি? এখন দেখো dx স্কয়ার, এখান থেকে আমরা যদি দেখি, এখন তুলনা করি, এই জিনিসটার এইখানে কি আছে, ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ারের জায়গায় আছে 100/4, ছোটবেলায় পড়ছো 25 হয়, কত হয়, 25 হয়। ওমেগা ইজ ইকুয়াল টু 5 হয়। 5 কি রেডিয়ান সেকেন্ড ইনভার্স, কি রেডিয়ান সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কি, ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক পাওয়া গেছে 5 রেডিয়ান সেকেন্ড ইনভার্স। এখন আমাকে বলো যে ওমেগা সমান সমান ভাইয়া জানি 2π/t, আর 2π/t মানে কি, এটা কি আসলে লেখা যায় এইভাবে না, 2π × 1/t। 1/t মানে কি ভাইয়া, f। তাহলে এই fটা কি নরমাল কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক, হুদা কম্পাঙ্ক, খালি কম্পাঙ্ক। তাহলে f ইজ ইকুয়াল টু খালি কম্পাঙ্ক মানে কি, ওমেগা ভাগ 2π, খালি কম্পাঙ্ক 5/2π। এটা কি খালি কম্পাঙ্কের এককটা কি ভাইয়া, হার্টস। মনে রাখবা, খালি কম্পাঙ্ক কি, হার্টস। ছোটবেলায় পড়ছিলা ক্লাস 9-10 থাকতে, শুধু কম্পাঙ্ক কি, হার্টস। আর এই কৌণিক কম্পাঙ্কটা কি, নরমাল, রেডিয়ান সেকেন্ড ইনভার্স। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু কোশ্চেনের দিকে যাই, যে আমাদের যদি কোশ্চেনটা এমন থাকতো, একটা এসএইচএম এর গতি y ইজ ইকুয়াল টু 12
সাইন পাই বাই 6t প্লাস পাই বাই 4। বাহ, ভুলে গেছে, এটা তো করছো, এটা এবার অঙ্ক করছো, এটা না, এটা না, এটা না। আমরা করবো অন্যটা একটু। y ইজ ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন বলতেছে এর পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। তারপরে বলতেছে আদি সরণ, বাংলা ভাষাটা শুনবা, আদি সরণ এই জিনিসটা কিন্তু বহুতবার আসছে। আদি সরণ 0.05 মিটার। তারপরে কণাটির, এখন চাইছি কি ক নাম্বার, কণাটির কৌণিক কম্পাঙ্ক কত। খ নাম্বার চাইছে কি আদি দশা কত। আদি দশা চেনো তো, দেখি দশা হচ্ছে এই যে ডেল, এই যে ডেল, এই যে ডেল, ঠিক আছে, ডেলটা। তাহলে দেখো কণাটির কৌণিক কম্পাঙ্ক কত, তা কত এটা তুমি জানো কি, কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই কাঁচাটি। তাহলে কি চাইছে কি কৌণিক কম্পাঙ্ক 2 পাই বাই কাঁচাটি, এই জায়গায় লেখা আছে 20 পাই বাই কত 10 রেডিয়ান সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে, আশা করি একদম সুন্দর করে বোঝা গেছে। আর কি পরেটা কি আদি দশা মানে কি, এখন এই বিষয়টাকে তোমার আরো ক্লিয়ারলি যে বোঝা লাগবে যে y ইজ ইকুয়াল টু লেখা আছে কি 5 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আদি দশা মানে কি ভাইয়া, আদি দশা মানে যখন সময়টা শূন্য ছিল, ভালো করে, আদি দশা মানে টাইম ইজ ইকুয়াল টু 0, এটা মনে রাখবা, টাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে আদি দশায় আদি সরণ 0.5 সাইন ওমেগা টি, এটা 0 প্লাস ল্যামডা। ব্যাপারটা কি, এই যে চিত্রটা দেখছিলা যে মনে আছে, মনে করে এই যে এখানে ল্যামডা পরিমাণ ছিল, আবার কি উল্টাপাল্টা বলি, ডেল্টা পরিমাণ ছিল, এই যে সরণটা ছিল, এই সরণটা কত 0.5 মিটার। চিত্রটা আশা করি বুঝতে পারতেছো। দেখো ডেল্টা পরিমাণ, তারপরে আমরা তো সমীকরণ আরো হিসাব করা শুরু হয়েছিল, তার মানে এই পার্টটা কত 0। এইখান থেকে বোঝা যাচ্ছে কি করা লাগবে ভাইয়া, সাইন ডেল্টা ইজ ইকুয়াল টু 0.05 ভাগ 5, ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.05 ভাগ 5। হাতের মধ্যে ক্যালকুলেটর আছে, মাথার মধ্যে বুদ্ধি আছে, সলভ করে নাও। এটাও আশা করি বোঝা হয়ে গেছে তোমাদের। এখন যদি আমরা দেখি একটু আরো একটা কোশ্চেন, যেইটা মেইনলি তোমাদের গত দিনের আরো একটা হচ্ছে সমীকরণ ছিল, যেই সমীকরণটা ব্যবহার করে তোমরা গত দিনের একটা কোশ্চেন সলভ করছো, সেই সমীকরণটা আরো ভালো আপডেট ব্যবহার শেখাবে আর কি। কোশ্চেনটা যে সমীকরণটা তোমাদের আশা করি মনে আছে যে ভি ইজ ইকুয়াল টু আমরা করছিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিভাবে আসছিল ভাই, আবার একটু দেখি ভাইয়া, এই যে দেখেন ভি ইজ ইকুয়াল টু ওমেগা কস ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা এটাকে কি করছিলাম ভাইয়া, ওমেগাকে নিয়ে এখানে এ স্কোয়ার কজ এ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আরো ভালো করে বোঝার জন্য এর আগের দিনের লেকচারটা অবশ্যই আবার দেখে নিবা প্রয়োজন মতে। এখন কি আমরা ভাইয়া জানি যে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আছে ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা। তাহলে এটাকে কি করি আমরা আবার বাহিরে নিয়ে আসি, নাকি বাইরে নিয়ে আসবো, না ভিতরেই থাক, সমস্যা কি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইখানে থেকে কি করা যায়, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার, আর এ সাইন ওমেগা টি মানে কি সরণ, এই সাইন ওমেগা টি এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এইখান থেকে আমরা ফরম্যাট করে আমরা এই সূত্রটা পাইছিলাম, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, যেটা মূলত কিসের মধ্যে রিলেশনটা মানে দেখায়, যে ভি এবং কি এক্স এর মধ্যে যে একটা মানে সরাসরি সমীকরণওয়ালা, ভি এবং কিসের মধ্যে, সরণ এবং বেগের মধ্যে সরাসরি সম্পর্কওয়ালা একটা কি আমরা সমীকরণ পাইছি। এইটাকে ব্যবহার করে যে হচ্ছে একটা কোয়েশ্চেন আসছিল কি, যে
কোথায় আছে সেই কোশ্চেনটা? এই যে একটা তারের ভিতর দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হয়, সেই তরঙ্গের যে কোনো একটা কণার দ্রুতি, ভালো করে শুনবা, যে কোনো তরঙ্গের কেউ বলে নেই, যে কোনো একটা কণার সর্বোচ্চ যেই দ্রুতিটা আছে, সর্বোচ্চ দ্রুতি, যে সর্বোচ্চ দ্রুতি ভিএস, দ্রুতিটা কত? ভিএস। এটা কেমন কণা? এস এইচ এম এ গতিশীল তরঙ্গের ভিতর দিয়ে, সাইনোসয়েডাল তরঙ্গের ভিতর দিয়ে, সাইনোসয়েডাল তরঙ্গের ভিতর দিয়ে যে কোনো একটা কণা কিভাবে আপ ডাউন করে, কিভাবে দেখো, এই যে একই স্থানে সরলরৈখিকভাবে আপ ডাউন করতেছে, সরলরৈখিকভাবে, অন্য কণা না কিন্তু, এটা কিন্তু তরঙ্গ, পুরোটা মিলে তরঙ্গ, কিন্তু একটা কণা জাস্ট কি ওই জায়গায় আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে। তার আপ ডাউন এটা কি? এটা কি? এটা হচ্ছে সরল সন্ধিত দোলন গতি বা সরল সন্ধিত কম্পন গতি। তাহলে এইটার কি সর্বোচ্চ দ্রুতিটা কত? ভিএস দেওয়া আছে। এখন কি বলছে যে ত্বরণ একটি কণার তারের একটি কণার সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, তারের একটি কণার সরণ, এই যে এক্স সরণ, একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, তো সর্বোচ্চ সরণ কত? a/2। সর্বোচ্চ সরণের কি অর্ধেক হলে, সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণাটির দ্রুতি কত? ওই কণাটির কি কত? দ্রুতি কত? ওই কণাটির কি কত? দ্রুতি কত? দেখ দ্রুতি v = কি দেওয়া আছে? সরণ আর দ্রুতির মধ্যে সম্পর্ক একটাতেই আছে, তাহলে v = ওমেগা √a² - x²। দেখো ওমেগা, এখন দেখো a² - x এর জায়গায় কি a/2 হোল স্কয়ার, তাহলে এখন v ওমেগা √a² - a²/4। এখান থেকে দেখতে পারি এটাকে যদি বাই করে নিয়ে আসি, তাহলে বাহিরে a আর ভিতরে থাকে 4 4 - 1, এমন না? তা ওমেগা a √3/2, রুটটা শুধু 3 এর উপরে, 4 এর উপর রুট করার ফলে 2 হয়ে গেল। আর এই ওমেগা এটা কি ভাই? ভি ম্যাক্স ওমেগা এ, মনে আছে? ভি ম্যাক্স কি ওমেগা এ। আর সর্বোচ্চ দ্রুতিটাও কি দেওয়া আছে? ভিএস। তাহলে ওমেগা এর পরিবর্তে কি লেখা যায়? ভিএস। তাহলে ভিএস √3/2। এই টাইপের কোশ্চেনগুলো ভাইয়া কোথায় আসে? এই টাইপের কোশ্চেনগুলো এইচএসসি এমসিকিউ আসে, এই টাইপের কোশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ বিগত 3 বার আসছে, 2 কি 3 বার আসছে। এই টাইপের এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের মেডিকেলে আসে, এই টাইপের এমসিকিউ কিসে আসে না? ইঞ্জিনিয়ারিং এ তেমন একটা আসে না। কিন্তু ব্যাপারটা কিন্তু বুঝো, কোশ্চেনটা কি আবার শোনো। একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে, যখনই বুঝো সাইনোসয়েডাল তরঙ্গ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তারপরে তারের একটি কণার সর্বোচ্চ দ্রুতি, তারের যে কোনো একটা কণার সর্বোচ্চ দ্রুতি, পুরো তারটা কিন্তু হচ্ছে সরল সন্ধিত স্পন্দনে কাঁপতেছে না, কিন্তু একটা কণা কিন্তু সরল সন্ধিত স্পন্দনে কাঁপতেছে। তো সেই কণাটার সর্বোচ্চ দ্রুতিটা কত? ভিএস। সর্বোচ্চ দ্রুতিটা যদি ভিএস হয়, আর বলছে কি তারের একটি কণার সর্বোচ্চ সরণ, যখন সরণ তারের একটা কণার সরণটা কত? সর্বোচ্চ সরণের অর্ধেক হয়, সর্বোচ্চ সরণের অর্ধেক হয়, সর্বোচ্চ সরণটা কি? বিস্তারের অর্ধেক হয়, তাহলে ওই তারের কণাটির ওই দ্রুতি কত? ওইখানে দ্রুতি কত? তো দ্রুতিটা এই যে এইভাবে নির্ণয় করবা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এইখানে যদি আমি কোনো মান দিয়ে দিতাম, মান দিয়ে দিলে পারতা না? মান দিয়ে দিলেও পারতাম। আমরা আরেকটা খালি কোয়েশ্চেন সলভ করবো, তারপরে মোটামুটি আমরা আজকের জন্য আর তোমাদের চাপ না দিয়ে অনেক কিছু শিখলাম, অনেক কিছু নতুন জানলাম। এগুলো নিয়ে আরো অনেক অনেক কঠিন কোয়েশ্চেন করা যায়, এই জন্য আমরা আস্তে আস্তে আলোচনা করবো, পরবর্তী লেকচারেও আমরা আরো বেশি সলিউশন। এখন আপাতত আমরা একটা জিনিস দেখবো যে x1 = সাইন, ভালো করে দেখবা একটু, 5 sin 50 পাই টি প্লাস π/3। আরেকটা x2 = 5 cos 50 পাই টি। এখন বলতেছে দুটি কণার দশা পার্থক্য কত? প্রথমেই দেখতেছো এখানে সাইন, এখানে কস, সাইন এখানে কস। তো এই কসটাকে আগে আমরা একটু সাইন করে নেই। তাহলে x2 = 5, আমরা কি দেখাইলাম? cos থিটা sin π/2 প্লাস থিটা, ঠিক আছে? সাইন 50 পাই টি প্লাস π/2। তাহলে এখন যদি আমরা মানে এটা মাইনাস করি, যে x2 দশা x2 অফ দশা x কত 1,
এটা কি করতে হবে, জাস্ট এই পার্টটা থেকে এই পার্টটা বাদ দিতে হবে। তাহলে 550 পাই টি প্লাস পাই বাই 2 মাইনাস 50 পাই টি মাইনাস পাই বাই 3। এটা তো কাটাকাটি, পাই বাই 2 এর থেকে পাই বাই 3 বাদ দিলে আশা করি পাই বাই 6 হয়। তাইলে নাকি ভুল লিখলাম? কিছু না, ঠিকই আছে। পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি আর পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। না আচ্ছা, যদি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেই কত ডিগ্রি থাকে? 30 ডিগ্রি থাকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। কিভাবে কণার দশার পার্থক্যটা নির্ণয় করবে, যে এটার যেই দশা পুরো অংশটা, এই যে পুরো থিটাটার থেকে এটা থিটাটা বাদ দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখে নিতে হবে, মিলাই নিতে হবে সাইন সাইন কি ঠিক আছে নাকি। দুইটাই যদি কজ হয় তাহলে যদি পারো দুইটাকে কজ করে নিবা বা দুইটাই কি সাইন করে নিবা। আমার মতে যেহেতু সাইন দিয়ে আমরা সবকিছু শিখছি, তাহলে কসটাকে কিসে চেঞ্জ করে নেব, সাইনে কনভার্ট করে নেব। আরও আমরা এই সব নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা যা যা শিখলাম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখলাম, গতদিন যেগুলো দেখছিলাম সেগুলো আবার একটু রিভিউ হয়ে গেল, প্লাস আমরা কতভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে, খুব কঠিন কোয়েশ্চেনকে করাইছি। আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেনে তেমন কঠিন লাগেনি, একদমই সব সিম্পল। এই চ্যাপ্টারের এই পার্টটার কোয়েশ্চেনগুলো আসলেই অনেক সিম্পল। এর পরবর্তীতে একটু একটু করে টাফ কোয়েশ্চেন আসবে, তারপরে হচ্ছে টাফ টপিক আসবে, কিন্তু মেইনলি টাফ যে বিষয়টা আসে তরঙ্গ চ্যাপ্টারে যায়। তরঙ্গ চ্যাপ্টারটা একটু তুলনামূলক কঠিন আর কি, কিন্তু আমাদের এইটা যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, ধারণ করতে পারি, বুঝতে পারি, তাহলে তরঙ্গ চ্যাপ্টারটাও আমাদের অনেক সহজ লাগবে আশা করি। তাই আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।